ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধ্বংসস্তূপ। আজও বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর, আগুন, সবই অপকর্ম আর স্বেচ্ছাচারিতার ফল বলছে ছাত্র জনতা। এরকম সরকার আসলে ভাইয়া এমন অত্যাচার বাংলাদেশে হবে। যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। ভবিষ্যতের যে প্রজন্ম, ওরা এই ৩২ নম্বরের ইতিহাসটা অন্যরকম ভাবে জানে। শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস এবং কারো উপর আক্রমণ না করার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে শিগগিরই পদক্ষেপ, বাসসকে আসিফ মাহমুদ। বুলডোজার কর্মসূচির বিষয়ে সরকারকে আগাম তথ্য না দেয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা গয়েশ্বরের। স্থায়ী কমিটির বৈঠকে সমসাময়িক ইস্যুতে আলোচনা। ধানমন্ডি ৩২ নম্বরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটি ঘিরে এখন কেবলই উৎসুক আর বিক্ষুব্ধ মানুষের ভিড়। প্রায় সবার মুখেই শেখ হাসিনার প্রতি ক্ষোভ। ওই স্থানে নতুনভাবে জাদুঘর বানানোর দাবি তুলেছেন কেউ কেউ। তৃতীয় দিনেও কিছু মানুষকে বড় বড় হাতুড়ি দিয়ে বাড়িটির দেয়াল ভেঙে লোহা ইট বের করতে দেখা যায়। এছাড়া পোড়া সুধা সদনেও দেয়াল ছাড়া আর কিছুই নেই। বাতাসে পোড়া গন্ধ, চারদিকে ধ্বংসস্তূপ, পড়ে আছে শুধু ধানমন্ডি ৩২-এর বাড়িটির অল্প কিছু কঙ্কালসার অংশ। তবুও থেমে নেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। বড় বড় হাতুড়ি শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবশিষ্ট দেয়াল, খুলে নেওয়া হচ্ছে প্রতিটি ইট আর রড। এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে, সিঁদুর থাকবে, হিজাব থাকবে, থাকবে না শুধু ফ্যাসিবাদ। আগামী প্রজন্ম, আগামীর বাংলাদেশের জন্য আমাদের একটা মেসেজ, যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। এরকম সরকার জানি ভাইয়া বাংলাদেশ আশা করি না আসুক। এরকম সরকার আসলে ভাইয়া এমন অত্যাচার বাংলাদেশে হবে। গেল ৩ দিন ধরেই চলছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলার কাজ। ভোরের আলো ফুটতেই শত শত মানুষ সেখানে ভিড় করছেন। ক্ষোভের সাথে আছে মিশ্র প্রতিক্রিয়াও। আমি আশা করব যে আওয়ামী লীগ বা তাদের যারা নেতৃস্থানীয় লোক আছে এই ভুলটাকে তারা শিক্ষা নিয়ে তাদের দলকে সংগঠিত করে দেশের জনগণের জন্য কাজ করবে। আমি চেয়েছিলাম আমার সন্তানকে নিয়ে এখানে আসতে, এটা একটা জাদুঘর ছিল, কিন্তু আমার সুযোগ হয় নাই। কিন্তু আজকে যে অবস্থায় দেখতে পাচ্ছি, এটা সত্যি মনের মাঝে খুব কষ্টকর বিষয়। এখন ভবিষ্যতের যে প্রজন্ম, ওরা এই ৩২ নম্বরের ইতিহাসটা অন্যরকম ভাবে জানবে। আসলে অতিরিক্ত কোনো জিনিস যে ভালো না, সেটার প্রমাণই এই ৩২ নম্বর। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনতার এই ভিড়। এর মধ্যেই পাশের এই নির্মাণাধীন ভবন ঘিরে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ে গুজব। কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছেন বেসমেন্ট। এখানে আসি আয়নাঘর, শুনছি যে আয়নাঘর পাওয়া গেছে। আয়নাঘর দেখার উদ্দেশ্যে আমি এখানে আইছি। আসলে ওটা একটা ভূগর্ভস্থ একটা পার্কিং, একটা তেমন কিছু পাওয়া যায় না। এটা বেসমেন্টে কিন্তু আবার গোলাকৃতি গাঁথা আছে। কালকে আমি আসছিলাম, দেখছিলাম এই গোলাকৃতি গাঁথা কিন্তু আবার অনেক নিচে পর্যন্ত, তাই না? তো এটাকে কি বলা, আয়নাঘর বলা হয় না? হাইরাইজ বিল্ডিংয়ে অবশ্যই পার্কিংয়ের জন্য থাকে, আন্ডারগ্রাউন্ড থাকে। তো ওখানে 2টা লেভেল আছে, বেসমেন্ট 1, বেসমেন্ট 2, তার নিচে কিন্তু আর কিছু নাই। একই পরিণতি হয়েছে ধানমন্ডির সুধা সদনের। অবশিষ্ট কিছু না থাকলেও এ বাড়ি থেকেও দরজা, জানালা, লোহার গ্রিল সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে ছিন্নমূল মানুষ। মানুষের ভিতরে যে কত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা দেখতে আসলাম। এই ধ্বংসস্থল করার দরকার নাই, যে দোষী তার বিচার করা দরকার। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি ছিল এটি। একটা সময় এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন শেখ হাসিনা। বুধবার ধানমন্ডির ৩২-এর সাথে পুড়িয়ে দেয়া হয় এই বাড়িটিও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে গাজীপুরের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের মারধরের শিকার হয়েছে ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক সহ ছাত্র জনতার ২০-৩০ জনের একটি দল আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে দেয় স্থানীয়রা। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের মারধর করে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় এরই মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
অন্যদিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। শুক্রবার রাতে বোরহানউদ্দিনের 2 নম্বর পৌর ওয়ার্ডের বাড়িটিতে ভাঙচুর চালায় ছাত্র জনতা। পরে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মোহাম্মদ রফিকুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগ্নে। যেমনটি বলছিলাম, দেশের বিভিন্ন স্থানে আজও আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় এবং শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ভাঙচুরের পর সেসব স্থাপনার মালামাল খুলে নিতে দেখা যায় স্থানীয়দের। ভ্যানে করে সেসব নিয়ে তারা বিক্রি করছেন ভাঙাড়ির দোকানে। কেউ কেউ আবার ব্যস্ত ধ্বংসস্তূপের সামনে সেলফি তোলায়। ভবনের বেশিরভাগ অংশই ভেঙে চুরমার, অগ্নিকাণ্ডের সাক্ষী দেয়ালগুলো। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বাড়িতে এখনও রয়েছে পোড়া গন্ধ। 5 আগস্টের পর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার বাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পুড়ে ভস্মীভূত বাড়ির আসবাবপত্র, দরজা জানালা। সেসব ভাঙাড়িও খুলে নিচ্ছেন স্থানীয়দের অনেকে। যে যেভাবে পারছেন নিয়ে যাচ্ছেন আসবাবপত্র। কেউ কেউ আবার এসেছেন ধ্বংসাবশেষ ঘুরে দেখতে। এখানে এসে দেখিলে কাঁচ কোষ এগুলো মানে ভাঙ্গা চূড়া মানে এগুলা মানে পালা আছে, অনেক লোক আসলো, তা আমি মানে আসলাম, এসে মানে এগুলো দেখেছি। এটা যার মনে তাই যেভাবে ভাঙিছে, যারাই ভাঙিছে তারাই তো হয়তো বা লিয়াচিয়া বিদায় নিচ্ছে। বগুড়ায় জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিসের অস্তিত্ব ছাত্র জনতার ভাঙচুরের পর প্রায় পুরোটাই বিলীন। চারিদিকে ছড়িয়ে রয়েছে ইটের স্তূপ। কোনো রকমে টিকে আছে লোহা ও রডের কঙ্কাল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে সেই বাসভবনের সামনে সকালেও ছিল সাধারণ মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে রাখছেন বাড়ির ভেতরকার চিত্র। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবনের কিছুই আর অবশিষ্ট নেই। 3 তলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। সকাল থেকেই সেখানে উৎসুক জনতার ভিড়। ভেঙে ফেলা বাড়ি থেকে রড, টাইলস এবং ইট খুলে নিয়ে যান অনেকে। এসে দেখলাম যে রাত 11টার সময়তে বুলডোজার নিয়ে এসে কে বা কারা যেন এসে ভাঙাভাঙি শুরু করলো। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খানিক ভাঙে আবার চলে গেল। আমি তো এখনই এসে দেখি যে তো পাঁচির দাঁড়িয়ে ছিল, এখন দেখছি তো গোটাই ভাঙা, সামনের দিকে গোটাই ভেঙে ফেলেছে। এটা তো ভালোই ছিল দেখলাম। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িও এখন বিধ্বস্ত। দেয়াল থেকে খসে পড়েছে ইট, মেঝের টাইলস ভেঙে স্তূপ করে রাখা হয়েছে এক কোনায়। সেই বাড়ি দেখতেও ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। মির্জা আজম ভাইয়ের বাসা রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল, আবার সকালে এসে ঘুরতে আসলাম। এটাই হইতেছে আমাদের এই তরুণ সমাজের একটা প্রতিবাদ। এই প্রতিবাদ দেখা এটাই হচ্ছে একটা দৃষ্টান্ত। মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্সের পাশে শেখ মুজিবুর রহমানের মুরালের কোনো অংশই আর আস্ত নেই। ভেঙে গুড়িয়ে দেওয়ার পর তা সড়কের মাঝে ফেলে রাখে বিক্ষুব্ধরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্যদিকে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে দেশবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিকদের সম্পত্তির উপর অথবা অন্য নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে হামলা যেন না চালানো হয়, বিবৃতিতে দিয়েছেন সেই নির্দেশনা। আরও বলেন, ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশ পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবুও আইনের প্রতি নাগরিকদের শ্রদ্ধাশীল থাকতে হবে। তিনি জানান, নিজ দায়িত্বে সম্পর্কে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। বলেন, নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করছে সরকার, যাতে দেশে আইনশৃঙ্খলা বজায় থাকে। নাগরিকদের জীবন এবং সম্পত্তি সুরক্ষিত রাখাই উদ্দেশ্য তাদের। ডক্টর ইউনূস হুঁশিয়ারি দেন, উস্কানিমূলক কাজ এবং অরাজকতা সৃষ্টি করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। নাগরিকদের আত্মসংযমী এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সচেষ্ট থাকার অনুরোধও জানান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ পতিত সরকারের অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে বলে জানান তিনি। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আরেক সাক্ষাৎকারে তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান, বহুমুখী সংকটের মধ্যেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে।
রাজনৈতিক দল এবং জনগণ উভয়ই পদ্ধতিগত সমস্যাগুলি দূর করতে একসাথে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে এ বিষয়ে দিল্লির অবস্থান তুলে ধরেন তিনি। ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা, এতে ভারতের কোনো ভূমিকা নেই। বিষয়টি ভারত সরকারের সাথে মিশিয়ে ফেললে তাতে ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না বলেও মন্তব্য ভারতীয় এই মুখপাত্রের। পারস্পরিক লাভজনক সম্পর্কের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে ভারত, এমনটি আশ্বস্ত করেছেন রণধীর জয়সওয়াল। বুলডোজার কর্মসূচির খবর আইনশৃঙ্খলা বাহিনী কেন সরকারকে জানায়নি, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনার উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান সবাইকে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙা, সংস্কার কমিশনের রিপোর্ট এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন নেতারা। শুক্রবার দুপুরে গুলশানের বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে সমসাময়িক রাজনীতি, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা ও সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এদিকে বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বুলডোজার কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন। যারা আইন হাতে তুলে নিচ্ছেন তাদের বিচারের দাবি জানান গয়েশ্বর। বিক্ষুব্ধ জনতা কারা, আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? এমন একটা ঘটনা বুলডোজার ভাড়া করা হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে? তারা কি সঠিক সময় সঠিক রিপোর্টটা সরকারকে দেয় নাই? যদি না দিয়ে থাকে তাদের জবাব দিতে আনা যায় না। আইন যদি সাধারণ মানুষের হাতে উঠে যায় তখন প্রশাসন হয় অকার্যকর। রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। সংস্কারের মধ্য দিয়ে ব্যাঙ্গলিকে সচল করতে পারছে, অথবা এই 16 বছর যারা লুটপাট করলো, যাদের মুখে মুখে তাদের নাম, তাদের কাউকে গ্রেপ্তার করছে, তাদেরকে কোনো আইনের আওতায় আনছে, তাদেরকে বিদেশ থেকে কিন্তু দেশে ফিরে আনছে, তাহলে কি সংস্কার? এদিকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালায় বিএনপির নেতারা এর গুরুত্ব তুলে ধরেন। বলেন, নির্বাচনের আগেই প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। বাংলাদেশে যে কোনো সংস্কারের জনক, ধারক এবং বাহক বিএনপি। সত্যিই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের আবারও জনগণের সাথে সম্পৃক্ত একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। ৫ই আগস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। সকল অন্যায় ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি। এবং সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করল ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টন মোড়ে শেষ হয় শোভাযাত্রাটি। যোগদান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি নুরুল ইসলাম। শোভাযাত্রায় শিবিরে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের নেতাকর্মীরা যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরাও ছিলেন শোভাযাত্রায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শিবির কর্মীরা। ফ্যাসিবাদের দোষরা পালালেও দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জেলা এবং মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করবে না মানুষ। প্রায় 4 দশক পর নারায়ণগঞ্জে জামায়াত ইসলামীর সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেলেও থেমে নেই তাদের চক্রান্ত। তবে মুক্তিপাগল জনগণ তা সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না,
তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? আওয়ামী লীগের আমলে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনার দাবি জানান জামায়াতের আমির। এরপর সেসব অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থায় নজর দেবে জামায়াত ইসলামী, এমনটাও জানান দলের আমির। আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দেব শিক্ষা ব্যবস্থায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ মাসের শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আইডিইবিতে থানা প্রতিনিধি সম্মেলনে এই কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা। তারা জানান, সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, এখন অনলাইন অফলাইনে মানুষের মতামত নেওয়া হচ্ছে। নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের সব প্রত্যাশার প্রতিফলন থাকবে নতুন রাজনৈতিক বন্দোবস্তে। জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভা অংশ নেন বিভিন্ন থানা ও ইউনিট থেকে আসা প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা। সভার প্রথম পর্বে প্রতিনিধিদের সাথে অভ্যন্তরীণ আলোচনা করেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা। পরে শুরু হয় আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা। অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে, সে অভ্যুত্থানের যে চাওয়া পাওয়াগুলো আছে, সে প্রত্যেকটা চাওয়া পাওয়াকে নতুন রাজনৈতিক দল ধারণ করতে চায়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের মর্যাদার প্রশ্নকে সব থেকে বড় করে দেখতে চাই আমরা। এই ধরনের অংশগ্রহণমূলক রাজনৈতিক দল গঠন, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম, এবং এটা আপনাদের মাঠে চলমান রয়েছে অনলাইনে এবং অফলাইনে। সেটার মাধ্যমে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো কেমন হতে পারে আপনার দলটা আপনি গঠন করবেন। প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক রূপরেখা সম্পর্কে জানান নাগরিক কমিটির নেতারা। বলেন, পরিবারতন্ত্রের চূড়ান্ত বিলোপ সাধন করা হবে। তরুণ প্রজন্ম তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি, এটার উপরে বিরক্ত। যোগ্যতার ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। যখন একটা অভ্যুত্থান ঘটেছে, তার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি, এই প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনটাও আমরা দেখতে চাই। অবশ্যই এই জায়গাটা আমাদের সব টপ মোস্ট প্রায়োরিটি, যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে। আলোচনা পর্বের প্রধান অতিথি গবেষক ফরহাদ মজাহার বলেন, 5 আগস্টের পরাজিত শক্তি আবারও সংগঠিত হচ্ছে। দিল্লি বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। প্রথম দিন নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে 12 তারিখে তার যে সাক্ষাৎ হবে, তারই আগে এটা ছিল লিটমাস টেস্ট, এটা পরীক্ষা আপনাদের জন্য। আপনারা কি করেন, আপনারা কি করে রিয়াক্ট করেন। অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করে এই গবেষক বলেন, তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ধানমন্ডি 32 সহ বাংলাদেশের সাম্প্রতিক ভাঙচুরের জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, বাংলাদেশে গণহত্যা দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে উস্কানি ছড়াচ্ছেন। গ্রেপ্তারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অফ ভার্বাল পাঠানো হয়েছে, কিন্তু এর কোনো উত্তর এখনো ভারত জানায়নি। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার আরও বলেন, সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। একাধিক বিবৃতি দিয়ে সেই অবস্থান পরিষ্কার করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে ওনাকে যেন ফেরত পাঠানো হয়, কারণ ওনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের আদালত বলেছে, এবং সেই আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা তার আলোকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে একটা নোট ভার্বাল দিয়েছে। আমরা এখনো ভারতের কাছ থেকে কোনো নোট ভার্বাল পাই নাই, তবে আমরা বিশ্বাস করি ভারত একটা কি বলবো, আমাদের একটা সৎ প্রতিবেশী স্বরূপ আমাদের সাথে আচরণ করবে।
আহত এবং শহীদদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আলাদা অধিদপ্তর গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকী আজম। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত দ্য আর্ট অব ডেমোক্রেসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে আহতদের সর্বোচ্চ খোঁজ খবর নিচ্ছে সরকার। এমনকি আহত 30 জনকে এখনও বিদেশে চিকিৎসা দেয়া হচ্ছে। জুলাই বিপ্লব প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, 71-এ শত্রুও ছিল সশস্ত্র এবং মুক্তিযোদ্ধারাও ছিল সশস্ত্র, তবে এবার সশস্ত্র স্বৈরাচারের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তোলে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সরকারের আশা এই লড়াইয়ের স্ফুলিঙ্গ বিস্তৃত হবে, যুক্ত হবে তরুণরাও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সরকার অতি দ্রুত একটি অধিদপ্তর গঠন করেছে। দীর্ঘস্থায়ী শহীদ এবং শহীদ পরিবার এবং আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য। স্বৈরাচার শেখ হাসিনার আমলের আয়নাঘর সহ সকল গোপন বন্দিশালা উন্মোচন, জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে উত্তরায় র্যাব কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস SAI এর ব্যানারে বেশ কয়েকজন ভুক্তভোগী তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরও অভিযুক্তরা আছেন বহাল তবিয়তে। সুযোগ পেয়ে তারা আয়নাঘরের মতো গোপন বন্দিশালার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। এমনকি বন্দিশালা নির্যাতন চালানো কর্মকর্তাদের কেউ কেউ এখনও বিভিন্ন পদে চাকরি করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় গুম খুনের বিচার আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহের কথা জানান বিক্ষুব্ধরা। কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস মূলত এটা হচ্ছে যে গুমের শিকার ভুক্তভোগীদের একটা প্ল্যাটফর্ম। আমরা নিজেরাও, আমি সহ, আমরা র্যাব 1-এ আমরা গুম ছিলাম। তো আমাদের দাবিটা ছিল যে এই গুম সেলগুলো উন্মোচন করা মিডিয়ার সামনে, কারণ এই সেলগুলো হচ্ছে যে একটা এভিডেন্স। এই এভিডেন্সগুলো যদি আমরা খুব দ্রুত সামনে না আনতে পারি, তাহলে এটার সাথে জড়িত সকল কিছুই চাপা দিয়ে দেওয়া হবে একটা সময়। অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। শুক্রবার বিকেল 4টার দিকে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়, যদিও তাদেরকে জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে তা জানায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল 4টার দিকে ডিবি অফিস থেকে এই কালো গ্লাস লাগোয়া গাড়িতেই বাসায় ফেরেন মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবা। জানা গেছে এ সময় তাদের পরিবারের কয়েকজন সদস্যও সাথে ছিলেন। এর আগে দিনভর দুই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় ডিবি কার্যালয়ে। জিজ্ঞাসাবাদে কি তথ্য মিলল তা সাংবাদিকদের জানাননি ডিবি কর্মকর্তারা। রাষ্ট্রবিরোধী গুরুতর অভিযোগ থাকলেও তাদের নিয়ে দিনভর লুকোচুরি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই আটক করা হয়েছে তাকে। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে ডিএমপি। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে রাখা হয়। অভিনেত্রী শাওনের মা আওয়ামী লীগ থেকে 4 বারের সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। সম্প্রতি দেশ নিয়ে আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রে শাওন ও সাবা জড়িত বলে অভিযোগ রয়েছে। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বইমেলার খবর এবার। 7ম দিনে এসে বইমেলা দেখা গেছে পাঠক দর্শনার্থীদের ঢল। মেলা শুরুর প্রথম শুক্রবার পরিবার পরিজন নিয়ে বইমেলায় ভিড় করেন বহু মানুষ। ছুটির দিনে বইয়ের কাটতি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। তবে শিশু প্রহরে এবার ইকরি, শিকু আর হালুমের খুনসুটি না থাকায় কিছুটা মন খারাপ শিশুদের। অমর একুশে গ্রন্থমেলার 7ম দিন, চলতি বছরের প্রথম শুক্রবার কানায় কানায় পূর্ণ বইমেলা। ছুটির দিনে শিশু প্রহর দিয়েই শুরু হয় বইমেলার আনুষ্ঠানিকতা। তবে এবারের বইমেলায় হালুম, শিকু, টুকটুকির খুনসুটি না থাকায় কিছুটা মন খারাপ শিশুদের। মেলা কর্তৃপক্ষ জানায়, এবার অংশগ্রহণের জন্য আবেদনই করেনি সিসিমপুর। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শূন্যস্থান পূরণ হয় মানুষের ঢলে। আজকে শুক্রবার অনেক ভিড়, ভাবছি আরেকদিন আসবো। যেহেতু সংস্কার শব্দটা অনেক শুনছি, সবার আগে আমাদের মনে সংস্কার করা দরকার, আর সেই জন্য আসলে বই পড়ার কোনো বিকল্প নেই। প্রচুর ভিড়, আর এর মাঝে এসে আমাদের তো অবস্থা খুবই খারাপ। বইয়ের কালেকশন এবার অনেক ভালো। আমি মূলত হিস্ট্রিক্যাল বইগুলো বেশি পড়ি।
ছুটির দিনে বেচা বিক্রিও বেশ জমে উঠেছে বিক্রেতাদের। তবে অনেকের আক্ষেপ পাঠকের চেয়ে দর্শনার্থীদের ভিড়ই বেশি। তা সত্ত্বেও ছুটির দিনে বই কাটতে নিয়ে বেশ সন্তুষ্ট বিক্রেতারা। পাঠকের থেকে ছবি তোলার লোকই বেশি পাচ্ছি আর কি, যেটা আমাদের একটু হতাশাজনক করতেছে। কিনতেও এসেছে, বেড়াতেও এসেছে, দেখতেও এসেছে। বই দেখাটাও একটা ভালো, পরের দিনে এসে হয়তো কিনে নিয়ে যাবে। অন্য দিনের তুলনায় আজকে তুলনামূলকভাবে ভালোই হচ্ছে, কেনা বেচা হচ্ছে। অনেক ভালো বেচা কেনা হচ্ছে, আগের তুলনায় অনেক পাঠক আসছে আমাদের স্টলে। এই কয়েকদিনের তুলনায় আজকে তুলনামূলক বেশি হচ্ছে এবং আমরা স্যাটিসফাই। প্রতিদিনই নতুন নতুন সব বই যুক্ত হচ্ছে বইমেলায়। নতুন নতুন সব বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে নিত্যদিন। ছুটির দিনে বইমেলায় যুক্ত হয়েছে 184টি নতুন বই। এই 7 দিনে বইমেলায় নতুন বই এসেছে মোট 454টি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে 2 দিনব্যাপী উইন্টার মোমো ফেস্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ঢাকায় প্রথমবার হচ্ছে এমন আয়োজন। ফেস্টে অংশ নেয় ফুড ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রতিষ্ঠান। খাবার আইটেমের মধ্যে শুধু মোমোই নয়, ছিল হরেক রকমের পিঠা এবং চায়ের দোকান। প্রায় 18টি স্টল ছিল এই মেলায়। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি মেলায় আগতরা। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। অনেক মানুষ আসতেছে, পিঠা খাইতেছে, অনেক ভালো একটা সুন্দর জায়গা। সব জায়গায় ভিজিট করি, দেখি যে কোথায় কেমন ধরনের পিঠা উঠেছে বা কোনটা টেস্ট কেমন, আমরা সবগুলো ট্রাই করার চেষ্টা করি। মোমো, ফুচকা, কেক, সব ধরনের আইটেম নিয়ে এখানে উৎসবটা আসলে করা হয়েছে। অনেক ভালো লাগছে। ওয়াফেল খেয়েছি, মোমো খেয়েছি, চা খেয়েছি। বাংলাদেশের গ্রামীণ শিক্ষার সহায়তায় গ্রুপ আর্ট প্রদর্শনীর আয়োজন করে ঢাকা স্টোরি টেলার্স। প্রদর্শনীতে বাংলাদেশের 18 জন বিখ্যাত ভিজুয়াল শিল্পী উপস্থিত ছিলেন। এই প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ সরাসরি বাংলাদেশের গ্রামীণ শিক্ষাকে সহায়তা করবে। দ্য স্টোরি অফ আর্ট বাংলাদেশের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় শিল্প দৃশ্যকে সামনে আনার চেষ্টা করে। এই প্রদর্শনীর লক্ষ্য বাংলাদেশি শিল্পের সমৃদ্ধ প্রদর্শন করা। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বিডি মাউন্টেনিয়ার্স সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠানে দেশের পর্বতারোহণে জড়িত ব্যক্তিবর্গ এবং ভ্রমণপ্রেমী মানুষরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের বাংলাদেশের পর্বতারোহণ সম্পর্কে জানানো এবং পর্বতারোহণে আগ্রহ সৃষ্টি করা। এছাড়া অনুষ্ঠানে পর্বতে যারা চড়তে চান তাদের সফল হওয়ার জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে পর্বতারোহীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে। নরসিংদীর মাধবদী এবং বাবুরহাট বাজারের পাশে শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়কের চলমান নির্মাণ কাজ বন্ধের দাবিতে সমাবেশ করেছে মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি। শুক্রবার বিকেলে মাধবদীর রায়নকে মার্কেটের সামনে এই সমাবেশ হয়। এতে স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন। বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী এবং বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলি জমির উপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে সরকারের 3 গুণ অর্থ ব্যয়ের পাশাপাশি মাধবদী ও বাবুরহাটের ঐতিহ্য ধ্বংসের পায়তারা চলছে। ব্যবসায়ীদের দাবি, বাইপাস সড়ক নির্মাণ হলে অনেক মানুষ কাজ হারাবে, ব্যবসায়িক লেনদেন কমে যাবে। আগামী 4 দিনের মধ্যে বাইপাস সড়ক নির্মাণ বন্ধ না হলে ঢাকা সিলেট মহাসড়ক পুরোপুরি অচল করা সহ নানান কর্মসূচির ঘোষণা দেন তারা। এবারে জানাবো এক ভিন্ন রকম আয়োজনের খবর। বাসায় পোষা কুকুর অথবা বিড়াল থাকলে নিঃসঙ্গতা দূর হবে পরিবারের সকলের। ঘরের পোষা প্রাণী শিশুদের দায়িত্বশীল হতে শেখায়, এমন নানান কথাই উঠে এসেছে শুক্রবার বিকেলে গুলশান পার্কে আয়োজিত পোষা প্রাণীর মেলায়। পশুপ্রেমীরা জানান, ঘরে কুকুর অথবা বিড়াল পুষতে গিয়ে প্রতিদিনই শুনতে হয় কটু কথা, তবে পোষা প্রাণীর ভালোবাসা ভুলিয়ে দেয় সকল অপমান। এমন আয়োজনের আরও গল্প জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন নির্মল চন্দ্র। বিভিন্ন রঙের বাহারি জাতের পশুদের এমন প্রাণচাঞ্চল্য যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। শুক্রবার দুপুরে এই চিত্রের দেখা মেলে গুলশান সোসাইটি পার্কে। এর মাঝেই আলাদাভাবে নজর কেড়েছিল গোল্ডেন রিট্রিভার জাতের মাইলো।
ব্রিটিশ হ্যাট পরার পর মাইলোর মুগ্ধতা ছড়িয়ে পড়ে পুরো আসরে। সো যখন আমি কাজে যাই ওকে আমি ধরেন এরকম করে মানে ট্রেন করা আছে যে বাসায় থাকতে হবে তোমার ফর লং আওয়ার্স, তো বুঝে ওগুলা। বাট আজকে যেমন বাইরে যখন আসবো তখন এত এক্সাইটেড ছিল, লাফালাফি করছে, হি নিউ দ্যাট হি হ্যাজ টু গেট আউট আর কি। মাইলো হ্যাট পছন্দ করলেও এই মেলায় ও যে এসেছিল ব্লেজার পরে, আর বাটারের পরনে ছিল ফ্রক। 45 ডেজে নিয়ে এসেছিলাম। আর এ বাটার একটু বড় হয়ে এসছে, 2 বছরের এজে এসছে। ওরা এটা ফিমেল, এটা মেল, এটা আমার ছেলে আর এটা আমার ছেলের বউ। গরম প্রধান বাংলাদেশে দেখা মিলেছে সাইবেরিয়ান হাস্কি কোকোর। এয়ার কন্ডিশন ছাড়া কোকো খুব একটা থাকতে পছন্দ করে না। Well, it's difficult. You have to be dedicated because they need air conditioning a lot of the time. They have very thick fur, so it's difficult if you don't maintain, you know. বিদেশি কুকুরের পাশাপাশি ছিল দেশি কুকুর, যত্ন আত্মীতে কমতি নেই তাদেরও। আমাদের 6টা ক্যাট আছে বাসায়, আর আমাদের 2 মেয়ে বাইরে থাকে, তো সো দে আর লাইক আওয়ার চিলড্রেন। পোষা প্রাণীর এই মেলায় কুকুরের পাশাপাশি বিড়াল প্রেমীরাও এসেছিলেন। কেউ তাদের বিড়ালকে পরিয়েছিলেন ফ্রক, কেউ বা নিজে হাতে তৈরি করেছিলেন বিড়ালের লেহেঙ্গা। ওরা একটা টাইম পরে আর একা থাকতে পারে না, আর লং টাইম যদি ওদেরকে মানে নিজের থেকে দূরে রাখা হয়, ওদের দেখা যায় যে চোখ থেকে পানি চলে আসে। প্যাম্পার্ড পোস আয়োজিত এই কার্নিভালে উপস্থিত হন হাজারো পশুপ্রেমী। প্রদর্শনীতে চোখে পড়ে পেট ইন্স্যুরেন্সের উদ্যোগও। একজন মানুষ আরেকজন মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারছে না, তো আমরা কিন্তু কখনোই চাবো না যে মানে মানুষদেরকে অবহেলা করে আমরা শুধু পশুদেরকে নিয়েই করি। আমরা মানুষদেরও খেয়াল রাখতে চাই, পশুদেরও খেয়াল রাখতে চাই। বর্ণিল এই আয়োজনে শেষ বিকেলে ছিল ফ্যাশন শো, যেখানে কুকুর, বিড়াল ও তাদের মনিবরা নানা ভঙ্গিমায় অংশ নেয়। ধারাবাহিক এমন আয়োজন পশু পাখির সাথে মানুষের ভালোবাসা যেমন বাড়াবে, তেমনি মানুষও তার অনুভূতি বিলিয়ে দেবে অবলা প্রাণীদের মাঝে। এই আশা ছিল উপস্থিত পশুপ্রেমীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গী 57 নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলুন এই স্লোগানে খেলার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। তিনি বলেন, বিগত সরকার প্রতিটি পাড়া মহল্লায় মাদকের আখড়া বানিয়ে রাখায় যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছিল। বিএনপি সবসময় মাদককে না বলে। আগামীতে টঙ্গী সহ গাজীপুর 2 আসনে মাদকদ্রব্য বেচাকেনা বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি। পাশাপাশি গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ থাকবে বলেও জানান শ্রমিক দল সভাপতি। এ পর্যায়ে প্রবাসের কিছু খবর। ইতালির আরেজ্জো শহরে শুরু হলো তারুণ্যের উৎসব 2025। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানে উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ সরকার, যা চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে বাড়তি মাত্রা যোগ করতেছিল প্রীতি ফুটবল ম্যাচ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের দূতাবাসের ফুটবল দল এবং বাংলাদেশ নাগরিক সমিতির মাঝে। খেলায় বাংলাদেশ নাগরিক সমিতি 3-2 গোলে জয়লাভ করে। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক। এই সময় বাংলাদেশ নাগরিক সমিতি আরেজ্জোর সভাপতি রাসেল আহমেদ উৎসব আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস এবং রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। মালয়েশিয়ায় 74 বাংলাদেশি সহ 116 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়। উপযুক্ত কাগজপত্র না থাকায় আটক করা হয় 180 বিদেশিকে। যাচাই বাছাইয়ের পর অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 116 জনকে হেফাজতে নেয় ইমিগ্রেশন বিভাগ। 74 বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মাঝে আছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত এবং চীনের নাগরিক। তাদের সবার বয়স 20 থেকে 55 বছরের মাঝামাঝি। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর কুমিল্লা উইংয়ের সাংগঠনিক সম্পাদক কাজী জাহিদুল ইসলাম রাজীবের কোম্পানির পক্ষ থেকে আয়োজিত হয়েছে প্রবাসীদের নৈশভোজ এবং ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান। ওমানের রাজধানী মাস্কাটের হালবান এলাকায় একটি ফার্ম হাউসে করা হয় এই আয়োজন। ওমানে বসবাসরত বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে এমন উদ্যোগ বলে জানান আয়োজক কাজী জাহিদুল ইসলাম রাজীব। এ সময় প্রবাসের মাটিতে আইন মেনে চলতে প্রবাসীদের আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম, খুলনা, নোয়াখালী এবং উত্তরবঙ্গ উইংয়ের নেতৃবৃন্দ। সেই সাথে ওমানের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
অনুমোদন পেল ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের কার্যকরী কমিটি। 21 সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সহ ক্লাবের কর্মকর্তারা। আগামীতে সবাইকে নিয়ে ওমানে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন নব অনুমোদিত কমিটির নেতারা। জানান, প্রবাসীদের হয়ে কাজ করে যাবে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের হলরুমে জমকালো আয়োজন। ক্লাবের অধীনে আহ্বায়ক কমিটি থেকে যাত্রা শুরু করল বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের পূর্ণাঙ্গ কমিটি। আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের 2024-25 সালের কার্যকরী কমিটির। এর আগে সংগঠনের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয় 21 সদস্য বিশিষ্ট কমিটির তালিকা। সভাপতি হিসেবে নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক পদে সেলিম পারভেজ সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান ওয়াজেদ বাবলু। আপনাদেরকে দেখি মনে হচ্ছে আমরা আপনাদের উপর কিছু ভরসা করতে পারি। দায়িত্বপ্রাপ্ত সংগঠন হিসাবে সমাজের বিভিন্ন লোকের কাছে তার উইংগুলোর মাধ্যমে, শাখাগুলোর মাধ্যমে এটি প্রচারের ব্যবস্থা করে থাকি। ভবিষ্যতেও যেন আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান হাতে নিয়ে সাফল্য করতে পারি, সবাই সহযোগিতা করে। অনুমোদন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা। চট্টগ্রাম উইংয়ের নবনির্বাচিত সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম পারভেজ। উদ্বোধনী বক্তব্য রাখেন সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। আত্মমানবতার সাথে কাজ করতে চাই, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করতে ভালোবাসি, আমরা অতীতও করে আসছি, এখনো করতেছি। পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রকল্পে যে একটা লিস্ট তৈরি করা হয়েছে, ওইটা আমরা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বরাবরে আমরা হস্তান্তর করতেছি। জাতীয় দিবসগুলো পরিবেশের ওমানের মাটিতে আমরা আমাদের বাংলাদেশের সুনাম রক্ষার্থে আমরা সেগুলো পালনের চেষ্টা করব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক। এখানে কমিউনিটির জন্য কাজ করে গেছে, আগে সোশ্যাল ক্লাবের জন্য যারা কাজ করে গেছেন, আমাদের সমাজের জন্য কাজ করে গেছেন, বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করার কাজে যারা আগে থেকেই ওমানে কাজ করছেন, তো ওদেরকে সবাইকে সম্মান করতে হবে, ওইটা আমাদের প্রথম কথা। এছাড়াও কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হন যমুনা টেলিভিশনের ওমান প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহ। অনিক রহমান, যমুনা নিউজ। খেলার খবর, বিপিএল ফাইনাল। তামিম মায়ার্স ঝড়ের পর ঋষাদের ব্যাটে বিপিএল এর টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল বরিশাল। ফাইনালে 3 বল আর 3 উইকেট হাতে রেখে চিটাগং কিংসকে হারায় তামিমের দল। আগে ব্যাট করে ইমন নাফে আর গ্রাহাম ক্লার্কের ব্যাটে 194 রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম। জবাবে শেষ ওভারে ঋষাদের রোমাঞ্চকর ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ঝড়ের মুখে পড়েছিল বরিশালের লঞ্চ, কিন্তু কাপ্তান তামিম মায়ার্স আর ঋষাদের ব্যাটে ঝড় সামলে ট্রফি নিয়ে বরিশালের ঘাটে লঙ্গর করে লঞ্চ। 195 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে অভিজ্ঞ তামিম আর তাওহিদ হৃদয় ভালো শুরু এনে দেন বরিশালকে। পাওয়ার প্লেতে দুজন যোগ করেন 57 রান, 9-4 আর 1 ছক্কায় 24 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। তবে 54 রান করার পর শরীফুলের পেসে পরাস্ত হয়ে ফেরেন এই অভিজ্ঞ। 76 রানে 1 উইকেট হারায় বরিশাল। এরপর শরীফুলের পেসে মাত্র 1 রান করে মালান আর পার্ট টাইমার নাইম ইসলামের স্পিনে হৃদয় আউট হলে 96 রানে 3 উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে চ্যাম্পিয়নদের। তবে কাইল মায়ার্স মুশফিকুর রহিমকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। 9 বলে 16 রান করে মুশফিকুর রহিম ফিরলেও মায়ার্স খেলেছেন গুরুত্বপূর্ণ নক। তবে 48 রান করে এই ক্যারিবিয়ান ও শরীফুলের পেসে কাটা পড়লে 172 রানে পঞ্চম উইকেট হারায় বরিশাল। লড়াই ফেরে চট্টগ্রাম। কঠিন সময়ে 2 অভিজ্ঞ রিয়াদ ও নবী হাল ধরার কথা থাকলেও ব্যর্থ হয়েছেন দুজনই। মাহমুদুল্লাহ 11 বলে 7 আর নবী 4 রান করে আউট হন। তবে বরিশালের জয় নিশ্চিত করেন রিশাদ হোসেন। 2 ছক্কায় 6 বলে তার 18 রানের ইনিংসে টানা দ্বিতীয় শিরোপা জয়ের কীর্তি করে ফরচুন বরিশাল। দিনের শুরুতে অবশ্য টস হেরে আগে ব্যাটিং করতে নেমে 22 বছরের 2 তরুণ খাওয়াজা নাফে আর পারভেজ ইমন চিটাগং কিংসকে এনে দেন স্বপ্নের শুরু। নাফে সাবধানী শুরু করলেও আগ্রাসী ছিলেন ইমন। 30 বলে 2টি ছক্কা আর 6টি বাউন্ডারিতে 50 তুলে নেন ইমন। 11 ওভারে বিনা উইকেটে স্কোর বোর্ডে 100 রান যোগ করে কিংস। 50 পেয়েছেন নাফেও। 37 বলে অর্ধশতক হাঁকান এই পাকিস্তানি। দলীয় স্কোর যখন 121 তখন এবাদতের বলে বাজে শট খেলে আউট হন 66 করে নাফে। এরপর গ্রাহাম ক্লার্ককে সাথে নিয়ে চিটাগংয়ের বড় স্কোর এনে দেবার কাজটি করেন ইমন। ইংলিশ ক্লার্কের 23 বলে 44 আর ইমনের অপরাজিত 78 রানের ইনিংসে 3 উইকেট 194 রানের পুঁজি পায় চিটাগংস। কিন্তু দারুণ ব্যাটিং সহায়ক উইকেট আর আলিসবিহীন চট্টগ্রাম যে 15 থেকে 20 রান কম করেছে তারই প্রমাণ বরিশালের জয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।